My dear students, listeners, learners, Assalamu alaikum. Today we will discuss about the question essay type English first paper ঢাকা বোর্ড মডেল কোশ্চেন 2018 সালে যে প্রশ্নটা আসছে ঢাকা বোর্ডে ওইটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্যাসেজটা আমি তোমাদেরকে মোটামুটি তার আগের ক্লাসে ধারণা দিছিলাম, তো আজকে আবার ধারণা দিচ্ছি। মাইনুলেরা 3/2 ছিল। লেসনটা হলো যে লেসন 12 এর ইউনিট 12 লেসন 2, ইউনিট 12 এর লেসন 2, অর্থাৎ মূল নাম হলো যে রুট কি জিনিস আমরা এটা চেনা দরকার। আমি কিছু ধারণা ওই ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম। রুট হলো মূল। গাছের যেরকম মূল আছে, শেকড় আছে, আমাদের শেকড় কোথায়? যেমন মনে করো আমার মূল বাড়ি ফেনীর পরশুরাম, ওখানে হলো যে আমার মূল শেকড়। তার আগে আমাদের বাড়ি একসময় চট্টগ্রাম ছিল, চট্টগ্রামে তাদের মূল শেকড় ছিল। তাহলে এখন আমার মূল শেকড় হলো ফেনীর পরশুরাম। তো তোমারও প্রত্যেকেরই এরকম একটা শেকড় আছে। তুমি পড়ালেখা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে গেছো, ঢাকা মেডিকেলে গেছো, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে গেছো, এটা আলাদা জিনিস। এরপরে আবার শেকড় যেখানে সেখানে ফেরত আসলা। অনেকে ফেরত আসে না, অনেকে ফেরত আসে, অনেকে বিদেশেও যায় লেখাপড়া করতে। যেরকমভাবে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, মাইনুলের যে প্যাসেজটা দেওয়া আছে, মাইনুলেরা 3/3 3 ব্রাদার্স আর হায়ার এডুকেটেড। মাইনুল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছে, ময়মনসিংহে উচ্চশিক্ষা অর্জন করছে, উচ্চ ডিগ্রি অর্জন করছে, এবং সে যে রেজাল্ট করছে এই রেজাল্টের দ্বারা সে ব্যুরোক্রেট হতে পারত। অর্থাৎ সচিবালয়ের ম্যাজিস্ট্রেট থেকে শুরু হয় চাকরি, তাদের ম্যাজিস্ট্রেট থেকে তোমার সচিব পর্যন্ত হতে পারত। কিন্তু সে সেদিকে না যাই গ্রামে চলে আসছে। তার দ্বিতীয় ভাই সে সায়েন্সের সাবজেক্টে সে MA পাস করছে, সেও গ্রামের একটা স্কুলে শিক্ষকতা করে। তার তৃতীয় ভাই সে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছে, সে কি করে, সে এনজিওর কাজ করে। এখন 3/3 দপ্তরে আছে। আচ্ছা, বড় ভাই এগ্রিকালচারের কৃষি উন্নয়নের, কৃষি ক্ষেত্রে কিভাবে ফলন, বিভিন্ন জাতের কৃষিজাত পণ্যের ফলন বৃদ্ধি করা যায়, কিভাবে উৎপাদন করা যায়, যেই ফলনটা, যে ফসলটা আমাদের দেশে হয় না সেটাও কিভাবে উৎপাদন করা যায়, উনি মাইনুল সাহেব উনি ওগুলি ভালোভাবে আয়ত্ত করেছেন, লেখাপড়া করেছেন। এই জন্য উনি নিজে তো করবেন এবং অন্যদেরকেও শিখাবেন গ্রামের মানুষ। আর তাকে আবার তার দ্বিতীয় ভাই যিনি হাই স্কুলের শিক্ষক, উনি শিক্ষকতা করে মানুষের উপকার করছেন, ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করছেন। নিজের এলাকার ছেলে মেয়েরা যদি উন্নত না হয় তাহলে আমার উন্নতি দিয়ে কি হবে? ওনারা 3 ভাইয়ের মধ্যে এই অনুভূতিটা আসছিল। তারপরে উনি কি করতেন, শিক্ষকতার পাশাপাশি বড় ভাইকে বা মেজো ভাইকে, ছোটো ভাইকে এনজিওতে হেল্প করতেন। উনি উভয় দিকেই হেল্প করতেন, সাহায্য করতেন ওনাদেরকে। তারপরে তৃতীয় ভাই এনজিও, বিভিন্ন বিষয় সম্পর্কে এনজিও, যেমন মনে করো ঝরে পড়া কিছু ছাত্রছাত্রী থাকে, তাদেরকে কীভাবে শিক্ষাদান করবে। তারপরে পরিবার পরিকল্পনার ব্যাপারে হয়তো বা একটা প্রকল্প নির্ধারণ করছে। তারপরে আরও বিভিন্ন রকমের প্রকল্প, তুমি যদি ইচ্ছা করো মানুষ কিভাবে আসলে সত্যিকার মানুষ হতে পারে, হ্যাঁ, এসব সম্পর্কে শিক্ষাদান করতে পারে গ্রামের স্কুলে, ওই যে যেটা গণশিক্ষা বলা হয়। তারপরে মুরব্বীরা লেখাপড়া জানে না, তারা কীভাবে শিক্ষাদান করবে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করে তাদের জন্য প্রকল্প স্টার্ট করা। এইভাবে এই সকল ধারণা নিয়ে 3 ভাই তারা গ্রামে গেল। তারা ভাবলো যে আমরা মা বাবাকেও দেখতে পারলাম, মা বাবার উপকার করতে পারলাম, আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরও উপকার করতে পারলাম, গ্রামের মানুষের উপকার করতে পারলাম, এবং সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে লেখাপড়াও শিখতে পারে, মানুষের মতো মানুষ হিসাবে বসবাস করতে পারে, উৎপাদন বৃদ্ধি করতে পারে। লেখাপড়া শিখলেই যে চাকরি করতে হবে এটার বিরোধী ছিলেন 3 ভাইই। তাহলে ওনারা রুটকেই বেছে নিলেন সচিবালয় হিসাবে, রুটকেই বেছে নিলেন জব হিসাবে। তাহলে ওনারা অন্যান্যদেরকেও উদ্বুদ্ধ করে কিভাবে নিজের উন্নতি করা যায় সেটা শেখালেন, বুঝালেন, এবং সবাই তাদেরকে গ্রামের মধ্যে বাহবা দিল যে লেখাপড়া শিখছি, আমি শুধু চাকরি করতে হবে এটা নয়। বর্তমানে আমাদের দেশেও চলতেছে, অনেক ছেলে মেয়ে তুমি দেখবে বিভিন্ন প্রকল্প স্টার্ট করে
কেউ মাছের ফার্ম স্টার্ট করছে, কেউ মুরগির ফার্ম স্টার্ট করছে, কেউ গরুর ফার্ম স্টার্ট করছে, তারপরে কেউ ছাগলের ফার্ম স্টার্ট করছে, কেউ কবুতরের ফার্ম। আমি কালকে একজন ছাত্রর কাছে শুনলাম সে কবুতরের ফার্ম দিছে ছোট্ট একটা জায়গাতে, বেশি জায়গা লাগে নাই, ওদের নিজের বাড়ি আছে, বাড়ির ছাদের উপরে কবুতরের ফার্ম দিছে। আর একজনের কাছে শুনলাম যে বাড়ির ছাদের উপরে সে আবার পানির ট্যাঙ্কি বলে আলাদা, ছাদ থেকে আলাদা উঁচু পিলার করে সে সেখানে ট্যাঙ্কি করে মাছের চাষ শুরু করে দিছে। তাহলে এইভাবে মাছের চাষ শুরু করে আরেকজন মহিলা দেখলাম একদিন ফেসবুকে দিল, উনি এরকম ওনার স্বামীর বাড়ির সামনে আমরা যেটাকে উঠান বলি, ইয়ার্ড যেটা, এই উঠানে বেশি জায়গা নেই, আধা ঘন্টাও হবে না, আধা ঘন্টা ধরো, আধা ঘন্টা নিল, তো আধা ঘন্টা 1 ডিসিমেল জায়গা চতুর্দিকে পাকা করে নিচে মাটি রেখেছে। ওখানে সবসময় পানি দিয়ে এবং মৎস্য বিভাগের অফিসার যারা লোক যারা তাদের সাথে পরামর্শ করি কি পোনা ছাড়লে, কি মাছ ছাড়লে, কীভাবে ছাড়লে, কোন সময় কোন খাদ্যটা দিতে হবে, এটা দিয়ে উৎপাদন করতেছে। তাহলে জব খুঁজে নেই। ওই মহিলাও কিন্তু শিক্ষিত মহিলা। উনি লিখলেন যে 1 বছর চালাইতে আমি মাছ চাষ শুরু করলাম, শুরু করার পরে 1 বছরের মধ্যে আমার 5 লক্ষ টাকা লাভ হয়েছে। তাহলে 5 লক্ষ টাকা যদি 1 বছরে লাভ হয়, তুমি খরচ যাওয়ার পরে এখানে বিভিন্ন রকমের খরচ আছে, সমস্ত খরচ টরচ বাদ দিয়ে উনি ওই খামারটা থেকে 1 বছরে 5 লক্ষ টাকা লাভ করেছে। তাইলে মাসে প্রায় 45,000 টাকা পড়ছে। তাহলে তুমি চিন্তা করো, মাসে 45,000 টাকা একজন মহিলা বাসায় থাকি, তাকে বেশি দূরে যাইতে হয় নাই। মাঝে মধ্যে হয়তো মাছের খাদ্য টাদ্য যেগুলি হয়তো নিজে আনছে, হয়তো বা স্বামী আনে দিছে, হয়তো বা ছেলে আনি দিছে, তারপরে হয়তো বা দারোয়ানকে দিয়ে আনাইছে, তারপরে মৎস্য খামারের লোকজন যদি প্রয়োজন হয় ওনাদের সাথে যাই এর পরামর্শ করছি কীভাবে কী করতে হবে। তাহলে আমরা যারা নিজেদের বাড়িঘর আছে, নিজেদের ছাদ আছে, বা তুমি যেখানে থাকো নিজস্ব জায়গা হলে সুবিধা আর কি, তুমি অন্যরা তো তোমাকে জায়গা দিবে না, ভাড়া বাসাতে তুমি পারবা না। তাহলে এইভাবে জব না খুঁজি লেখাপড়া শিখি আমরা টাকা উপার্জন করতে পারি। অর্থাৎ জব করলে তো তুমি সকালে 10টায় যদি অফিস হয়, তোমাকে 8টা থেকে রেডি হইতে হবে যাওয়ার জন্য, 7টা থেকে রেডি হইতে হবে যাওয়ার জন্য, তারও 2 ঘন্টা আগে বাইরে যেতে হবে, যাই যথাসময়ে পৌঁছতে হবে, আবার যথাসময় বের হতে পারতেছো কিনা সেটাও তোমাকে তখন চিন্তা করে যেতে হবে। তাহলে আমরা এগুলো বাদ দিয়ে এদেরকে আমরা ট্রু প্যাট্রিয়ট বলতে পারি, দেশপ্রেমিক। তারা রুটকেও ভালোবাসলো, দেশকেও ভালোবাসলো, সমাজকেও ভালোবাসলো, সমাজের মানুষকেও ভালোবাসলো, দেশের মানুষকেও ভালোবাসলো। তারা যে উৎপাদনটা করবে এবং অন্যান্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে যে উৎপাদনগুলো করবে, এগুলি আমাদের দেশের কাজে তো লাগবেই, আবার যদি বেশি বেশি উৎপাদন করতে পারে তারা বিদেশেও রপ্তানি করতে পারবে। তাহলে সামাজিকভাবে শুধু তারা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যে উপকৃত হচ্ছে তা না, রাষ্ট্রীয়ভাবেও তারা দেশের জন্য আমাদের জন্য উপকার করছে। তাহলে এটা হলো যে প্রথম প্যাসেজ। এটা প্রথম প্যাসেজে আমি তোমাদেরকে বলছিলাম 2টা প্রশ্ন দেয়া থাকে, একটা হলো মাল্টিপল চয়েসে ওই যে আমি বলছিলাম তোমাদেরকে এখানে জব সিকিং এখানে উত্তর দেখো, 1 নম্বরের উত্তর, অ্যাকর্ডিং টু মিস্টার ইসলাম শুড নট বি দি only motto of education। তাহলে এখানে 1 নম্বরের উত্তর হবে জব সিকিং। 4টা উত্তর দিছে, আমি একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ নাহলে 3টা প্যাসেজ তো, নাহলে শেষ করতে পারবো না। বি মাইনুল অ্যালং উইথ হিজ ব্রাদার্স ড্যাশ ইন এ ভিলেজ। তাহলে উইথ হিজ ব্রাদার্স কী করে, গ্রামে কী করে, লিভস করে, থাকে, বাস করে। সি নাম্বারে আসো, মাইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স আর ড্যাশ উইথ দেয়ার প্রেজেন্ট লাইফে তারা কি খুশি, হ্যাঁ নাকি অখুশি। এখানে ফ্রাস্ট্রেটেড, ডিসস্যাটিসফাইড অসন্তুষ্ট, স্যাটিসফাইড অ্যানয়েড বিরক্ত, সন্তুষ্ট অসন্তুষ্ট এগুলো দিছে। তাহলে স্যাটিসফাইড সেই যেই বলে দিছে যে এটা স্যাটিসফাইড, আমরা উত্তরে লিখলাম এখানে স্যাটিসফাইড। হ্যাঁ, তাহলে এই তুমি সিতে ফাইলা স্যাটিসফাইড। এবার ডিতে যাও, তারপরে তারা রেসপন্সিবিলিটি সম্পর্কে এখানে হুইচ কোয়ালিটি অফ মাইনুল ডেসক্রাইবস হিম বেস্ট ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে সবচেয়ে ভালো, উন্নত মানের, বেস্ট মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। এটা হলো কি, হি নোস রেসপন্সিবিলিটি সম্পর্কে সে জানে, তার দায়িত্ব কি সমাজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি। তারপরে ডিতে আসো, হুইচ কোয়ালিটি অফ মাইনুল ডেসক্রাইবস হিম বেস্ট ইন দ্য প্যাসেজ, এটা আমরা বললাম। মাইনুলস ইয়াঙ্গার ব্রাদার গ্রাজুয়েটেড ফ্রম
এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি হবে এখানে, রাজশাহী ইউনিভার্সিটি দেখো ইতে রাজশাহী ইউনিভার্সিটি আমরা লিখছি। তারপরে তার অ্যাপে আসো, পিপল ফরগেট দেয়ার রুটস ড্যাশ, হোয়াট ডাজ রুট মিন হিয়ার? রুট মিনস কি? কান্ট্রি সাইড, লোয়ার পোর্শনস অফ ট্রিজ, প্লেস অফ বার্থ অ্যান্ড ইটস সারাউন্ডিংস, ওয়ার্ল্ড হেরিটেজ। তাহলে ওগুলা ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ববিখ্যাত যে সকল জিনিস আছে সেগুলি হবে না। কান্ট্রি সাইড, দেশের বিভিন্ন অঞ্চল, লোয়ার পোর্শনস, নিম্ন নিচে অফ ট্রিজ, গাছপালার ছোটো ছোটো গাছপালাগুলোকে, প্লেস অফ বার্থ অ্যান্ড ইটস সারাউন্ডিংস, অর্থাৎ জন্মস্থান আর এটার পাশে চতুর্দিকে যারা আছে তাদেরকে ভুলে যায়। এটাই হবে যে আনসার। তারপরে জিতে আসো, মাইনুল স্টার্টেড ড্যাশ ফার্মিং ইন হিজ ভিলেজ। তাহলে এটা বিভিন্ন রকমের আনসার দেওয়া আছে। এটা হবে যে মডার্ন, ট্রেডিশনাল, আউটডেটেড, কনভেনশনাল। তাহলে এগুলি, এটা মডার্ন হবে, অন্যান্যগুলা হবে না। অন্যান্যগুলার মিনিং করলেই বোঝা যায় যে অন্যান্যগুলো আসবে না। তারপরে প্রশ্ন উত্তর 5টা আছে, প্রশ্ন উত্তরগুলো আমি লিখি নেই, তোমাদেরকে লিখতে হবে। আমি বলছিলাম হোয়াট মেড মাইনুল ইসলাম কাম ব্যাক টু হিজ ভিলেজ। তাহলে তুমি এখানে লিখতে পারো, মাইনুল ইজ ট্রু প্যাট্রিয়ট, দ্যাটস ওয়াই হি annoyed to seek job, এনো মানে বিরক্ত, সে চাকরি খোঁজা বিরক্ত। কারণ দেখা গেছে সে পত্রপত্রিকায় দেখছে 132টা ইন্টারভিউ দিলেও হয়তো একটা চাকরি হয় না। সে ভাবলো যে না, আমি চাকরি করব না, চাকরি খুঁজবো না, আমি নিজে নিজে যেহেতু লেখাপড়া শিখেছি, কিভাবে উৎপাদন করতে হবে, কিভাবে টাকা আয় করতে হবে, আমি এটা জেনেছি, আমি সেভাবেই কি করব, আয় করব। That is why he did not seek job. He came back to his own village. রুটের অর্থ এটাই হবে, সে রুটকে ভালোবাসে। He loves, ওই যে ট্রু প্যাট্রিয়ট, তুমি দিতে পারো he loves his root and he knows about his responsibilities. সাজাই গুছিয়ে সুন্দর করে লিখতে হবে এগুলো আনসার। তারপরে 3 নাম্বার আসো, 3 নাম্বারের শূন্যস্থান। এখানে ফিশ পপুলেশন সম্পর্কে বলা হয়েছে এখানে, যে আমরা যে মাছ উৎপাদন করি, আমি তোমাদেরকে এটাই বলি, ফিশ মানে মাছ, ফিশকে পপুলেশনের সাথে তুলনা করছে, ফিশ পপুলেশন। তো এটা গ্লোবাল ওয়ার্মিং যেটা আছে এখন বর্তমানে সারা পৃথিবীতে যে উষ্ণতা, ক্লাইমেট চেঞ্জ, তোমাদের একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে, গ্লোবাল ওয়ার্মিং, এটাও একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে। এটা চেঞ্জের ফলে অনেক গাছপালা মারা যায়, অনেক সময় মাছও মারা যায়, প্রাণী মারা যায় বিভিন্ন। কিছুদিন আগে দেখছো অস্ট্রেলিয়াতে এবং আমেরিকাতে অটোমেটিক্যালি আগুন লাগিয়ে গেছে, আগুন কেউ লাগাই দেয় নাই। এটা উষ্ণতার কারণে আগুন আগুন লাগছে, এবং এই আগুন নিভাইতে যায় দেখা গেছে যে অনেক পশু পাখি মারা গেছে। তারপরে আমেরিকা থেকে অনেক লোক সরাই ফেলতে হয়েছে, অনেক ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তাহলে এই ক্লাইমেট চেঞ্জটা মানুষের উপর তখন প্রেশার পড়ে, জীবের উপরে প্রেশার পড়ে, বিভিন্ন জীবের উপরে প্রেশার পড়ে। তো জীবের মধ্যে তো মাছও একটা জীব। এই সম্পর্কে এখানে একটা প্যাসেজ লিখছি, আমি আগে বলছি, তার সময় যদি বেশি নিই আমি, তাহলে তোমাদেরকে এটা শেষ করতে পারবো না। এখানে 5টা শূন্যস্থান আছে। দ্য টেম্পারেচার রাইজ অফ ওয়াটার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস হ্যাজ ড্যাশ ইন দ্য স্কারসিটি অফ ফুড অ্যান্ড অক্সিজেন অর ফিশ। তাপমাত্রা যখন, পানির তাপমাত্রা, নদীর তাপমাত্রা, তারপরে লেক হ্রদের তাপমাত্রা, সাগরের তাপমাত্রা যখন বাড়ি যায়, তখন ওই যে বললাম মাছের তখন খাদ্য এবং অক্সিজেনের অভাব পড়ে। তাইলে অক্সিজেনের অভাব পড়লে এখানে কি হয়, এটা হবে তুমি 3 নাম্বারের রেজাল্টেড। হ্যাঁ, ফলটা হয় কি, হ্যাজ রেজাল্টেড, তাইলে ফলটা হবে শেষ পর্যন্ত এগুলির অভাব পড়ে, খাদ্যের অভাব পড়ে, যখন পানি গরম হয়ে যায় তারপরে মারা যায়, অনেক সময় মৃত্যুও ঘটতে পারে।
তারপরে দ্বিতীয় শূন্যস্থান যেটা, এজ এ রেজাল্ট দ্য ড্যাশ অ্যান্ড রিপ্রোডাকশন অফ ফিশেস ইজ বিং হ্যাম্পার্ড। তখন মাছ উৎপাদনের যেটা প্রোডাকশন হবে এখানে, প্রোডাকশন দ্য প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন, উৎপাদন করা আবার পুনরায় উৎপাদন করা, এটা ক্ষতিগ্রস্ত হয়, আমরা উৎপাদন করতে পারি না। অর্থাৎ মাছ যারা উৎপাদন করে আর কি, আমি এতক্ষণ যে বললাম যে ওই যে মাইনলদের কথা, তাইলে এটা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে 3 নাম্বার, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়, এক্সটিংশন হয়ে যায়। ইট উইল ইফ টেম্পারেচার রাইজ গোস অন ইন দিস রেট, এইভাবে যদি বাড়তে থাকে তাপমাত্রা, তাহলে কি হয়, ইট উইল কজ দ্য, যেটা বললাম একটু আগে, এক্সটেনশন অফ সাম ফিশেস, অনেক মাছ বিলুপ্ত হয়ে যায়। আমরা আগের দিনের অনেক মাছ এখন দেখতে পাই না আমাদের এলাকাতে। তার কারণটা হলো কি, ওই যে টেম্পারেচার, তাপমাত্রা, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে এগুলি আর নাই, বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে ইফ দিস হ্যাপেন্স পিপল ড্যাশ অন ফিশ অ্যাজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন উইল সাফার এ লট। তাহলে আমরা যেই প্রোটিনটা আমরা পাই, ডিপেন্ডিং যেই প্রোটিনের জন্য আমরা মাছের উপরে ডিপেন্ড করি, নির্ভর করি, ওই প্রোটিনটার অভাব ফিল করতে হবে আমাদেরকে। ঠিক এখন আমরা অভাব ফিল করতেছি, কারণ ওই যে বললাম পুরনো অনেক মাছ পাওয়া যাচ্ছে না। তারপরে এ পসিবল সলিউশন টু দিস প্রবলেম ইজ দ্য ড্যাশ অফ গ্রিন হাউস গ্যাস ইমিশন। তাহলে গ্রিন হাউস গ্যাস ইমিশন, এই যে গ্রিন হাউস থেকে যেই গ্যাসটার দূষণ গ্যাসটা আসতেছে, এটা যদি আমরা রিডাকশন করতে না পারি, রিডাকশন মানে কি, এটাকে বাদ দেওয়া, কেটে দেওয়া, মাইনাস করা, বাদ দেওয়া, এটা যদি বাদ দিতে না পারি, অর্থাৎ কেমনে বাদ দিব, বাদ দিতে হলে আমাদেরকে ওই যে ক্লাইমেট কেন চেঞ্জ হচ্ছে, এই কেনর উত্তরটা খুঁজে বের করে সেই সমস্যাটার সমাধান করতে হবে, যাতে গ্রিন হাউস এফেক্ট না ঘটে, মৎস্যের উপরে কোনো প্রাণীর উপরে এফেক্ট না ঘটে। যে সকল কারণে এফেক্ট ঘটে সেই সকল কারণগুলোকে আমরা রিমুভ করতে হবে, দূর করতে হবে। মাছ কেন মরে যাচ্ছে, কিসের অভাবে মরে যাচ্ছে, কিসের অভাবে কিছু কিছু প্রাণী এবং মাছ তোমার এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা বর্তমানে পাচ্ছি না, সেটা আমাদেরকে চিন্তা করে এগুলো রিমুভ করার জন্য চেষ্টা করতে হবে, সবাই ঝাঁপিয়ে পড়তে হবে। তারপরে আসো তুমি 4 নম্বরের প্যাসেজটা আমি পড়তেছি না, এটা আইফেল টাওয়ার সম্পর্কে। আইফেল টাওয়ার ধ্বংস হয়েছে আমেরিকাতে, এটা তোমরা জানো। আইফেল টাওয়ারটা তো যিনি করছিলেন তার নাম হলো গ্যাস্টেফ আইফেল টাওয়ার। কারণ ইংলিশ ফার্স্ট পেপার এত লেংদি কোশ্চেন, একটা ক্লাসে একটা প্যাসেজ, 3টা প্যাসেজ প্লাস আরও অন্যান্য রচনামূলক আছে, অন্যান্য রচনামূলকগুলো তো আমি ধরবো না। 3টা প্যাসেজের উত্তরগুলা বুঝাই করাইতে গেলে একটা পিরিয়ডে শেষ করা যায় না। তাহলে এখানে শূন্য স্থানে দিছে যে প্রথমে তোমার গেস্টফ আইফেল একজন লোকের নাম, উনি ফ্রান্সের লোক, আমি সংক্ষেপে বলতেছি। তারপরে উনি অনেক পয়সাওয়ালা মানুষ ছিলেন। আইফেল টাওয়ারটা উনিই করছিলেন। এখন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, এটা ড্রয়িং করছিলেন উনি, সব কিছু করছিলেন উনি। ওনার তত্ত্বাবধানে আইফেল টাওয়ারটা নির্মাণ করা হয়েছিল। তারপরে আইফেল টাওয়ার যে আবার আইফেল টাওয়ারের মতো আরও অন্যান্য অনেক টাওয়ার পরবর্তী পর্যায়ে উঠছে। এখন এটা কত সালে উনি করছেন, উনি কত সালে জন্মগ্রহণ করছেন, উনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, তারপরে ওনার লেখাপড়াটা কি, এইসব সম্পর্কে ইনফরমেশান ট্রান্সফার যেটা আছে, শূন্যস্থান যেটা আছে, এটাতে দেওয়া থাকবে। হয়তো আমরা এখন পড়লে পাবো তার কি কি দেওয়া আছে। টাইম উপরে দেখো, স্পেশালি ডিজাইনার অফ দ্য হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান। তাহলে সবচেয়ে বিশেষত্ব আছে এই ধরনের একটা একেবারে উঁচু টাওয়ার নির্মাণের জন্য অবদান, এটা মানুষেরই। স্ট্রাকচার মানে গঠনরীতি, গঠন প্রণালী, কীভাবে গঠন করতে হবে, এটা মানুষের দ্বারাই হয়েছে। টাইম, সময়, কোন সময় হয়েছে, দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার বিগান, কত সালে বিজ্ঞান হয়েছে, জানুয়ারি 1887, 1887 সালে।
তোমাদের বইতে এখানে 1887 সালে এখানে যে প্যাসেজটা আছে এখানে লেখা আছে 1887। এটা কিন্তু আগে পরে থাকবে, আমি বলে দিলাম প্যাসেজটাতে আগে পরে থাকবে। তোমাকে খুঁজি আগে প্যাসেজটা পড়ি, অর্থ বুঝতে হবে, অর্থ বুঝি এখানে তোমাকে প্যাসেজটার মধ্যে তোমাকে দাগাই ফেলতে হবে উত্তর। তারপরে তুমি অতি তাড়াতাড়ি এখানে লিখতে পারবে। এবিসিডি দিয়ে লিখলেও অসুবিধা নেই। নিয়ম ছিল যে অ্যাকচুয়ালি এই ঘরটা পুরাটা আঁকতে হবে, ঘরটা আঁকি ঘরের মধ্যে তোমাকে লিখতে হবে। এটা হলো যে অ্যাকচুয়াল নিয়ম, অ্যাকচুয়াল সরকারিভাবে যে প্রশ্ন উত্তর লেখার নিয়ম, ওইটা হলো যে সত্যিকারের নিয়ম। কিন্তু ওভাবে লিখতে গেলে যদি তোমার সময় ব্যয় হয়, তুমি কী করবা, এবিসিডি দিয়ে উত্তরটা লিখে দিও। আবার এটার উত্তর আগের এক লাইন, পরের এক লাইন, মাঝখান দিয়ে শব্দটা এইভাবে লিখলে কিন্তু ইউ উইল নট গেট মার্কস। সলিড উত্তরটা লিখবা, কারণ কত সালে এটা নির্মাণ করছে এখানে সালটা এখানে লেখা আছে অলরেডি, তুমি সালটা লিখবা। ইট মেড 1887, এটা দরকার, এটারও দরকার নেই। তুমি এখানে এটা শুরু করছে কখন, 1887 সালে, 1887 লিখে দিলেই হবে 1 নম্বরে। তারপরে 2 নম্বরে হু দ্যাট ইভেন্ট অ্যাক্টিভিটি, হোয়েন হোয়ার, কোথায়, কে করছে, এখানে আসতে পারে, কি করছে, কি জিনিস করছে, কখন করছে, হোয়ার কোথায় করছে, এটা আসে। এখন আনসার সাইলেন্ট কোনটা, এখন কি করছে, এখানে কি করছে এটা আসছে। তাইলে এখানে হলো ওয়াজ বর্ন, অর্থাৎ গেস্টপ ওয়াজ বর্ন ইন 1832। তাইলে 1832 সালে উনি জন্মগ্রহণ করছেন, ওনার জন্মসাল এখানে আসে, দ্বিতীয় লাইনেই আছে জন্মসাল। তাইলে তোমাকে আগে দাগাই বলতে হবে যেটা বলছিলাম। তাইলে বিতে বা 2 নম্বরে তুমি 1 নম্বর ABCD দিয়ে লিখলে ভালো। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4 লিখি ABCDEF, এভাবে লিখে ফেললিও যদি তোমার লিখতে যদি সময় বেশি লাগে যায়। তাহলে উনি জন্মগ্রহণ করছেন 1832 সালে, ওয়াজ বর্ন হবে এখানে, ওয়াজ বর্ন। তারপরে এখন উনি কাজটা করছেন কখন, গেস্টপ স্টার্টেড ওয়ার্কিং আফটার গ্র্যাজুয়েশন, আফটার হিজ গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশন লাভ করার পরে এই কাজটা আরম্ভ করছেন। তারপরে 3 নাম্বার গেছে এটা। 4 নাম্বার ড্যাশ পারসিউডেড দ্য গভর্নমেন্ট ইন 1880, 1980 সালে তিনি প্রভাবিত ছিলেন কার দ্বারা, সরকার দ্বারা। এ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্টস, তাহলে সরকার দ্বারা হয়েছিল নাকি এক গ্রুপ অফ ফ্রেঞ্চ দ্বারা হয়েছিল, না প্যাসেজে আছে যে গভর্নমেন্ট দ্বারা নয়, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্টস, একটা শিল্প মালিক, অর্থাৎ গোষ্ঠী, শিল্প মালিকের গোষ্ঠী। শিল্প মালিক তো শিল্প কারখানার মালিক একজন তো থাকে না, অনেকজনই থাকে। তো এরকম একটা গোষ্ঠী একত্র বলে যে তুমি যেহেতু এই সম্পর্কে ধারণা অর্জন করেছো, গ্র্যাজুয়েশন নিয়েছো, তুমি আমাদেরকে এরকম একটা আইফেল টাওয়ার আমরা করতে চাচ্ছি, এটার স্ট্রাকচার করে দাও, কীভাবে করতে হবে সেটা তুমি আমাদেরকে সহযোগিতা করবে। উনিই সহযোগিতা করছিলেন, ওনার দ্বারাই হয়েছিল। তারপরে শেষ নাম্বারে কোথায় করছিল এটা, ইন প্যারিস হলো যে ফ্রান্সের রাজধানী, কারণ উনি ফ্রান্সের লোক, এটা ফ্রান্সেই করছিল। তারপরে শিল্প মালিকেরা তাকে ধরছিল। তাহলে এটার আনসারটা তুমি ইনফরমেশন ট্রান্সফার গেল। এবার 5 নাম্বারে তুমি একটা সামারি লিখবা। ওই যে বললাম অতি সংক্ষেপে লিখতে হবে তোমার পুরাটা স্টোরিটা, এই আইফেল টাওয়ারের স্টোরিটা পড়ে তুমি কি বুঝলা, কে নির্মাণ করলো, কখন নির্মাণ করলো, কার অনুপ্রেরণায় নির্মাণ করলো, এবং নির্মাণ কাজ শেষ করতে কত সময় লাগলো, এই জিনিসটা লিখে দিলেই এটার সামারিটা হয়ে যাবে। তাইলে এই সামারিটা লিখলে 10 নাম্বার পাইবা। এটা কিন্তু পুরা যেটা দেওয়া আছে এটা উঠে দিবা না, তারপরে এটার লগে আরও অ্যাড করি, বেশি বড় করে লিখবা না, আর ছোট্ট লিখবা, 3 লাইন 4 লাইনে সামারিটা শেষ করে দিবা, তুমি মার্কস পাইবা 10। ওইভাবে লিখতে পারলে নিজের থেকে নাম্বার আরও বেশি পাইবা। তারপরে এবার আসো জয়নিং সেন্টেন্স 3 করে 3টা দেওয়া থাকে, 3টাকে একত্র করে মাঝখান দিয়ে হাইফেন টাইফেন ব্যবহার করবা না, ড্যাশ ডুস ব্যবহার করবা না, হ্যাঁ কিচ্ছু করবা না। প্রথমে কি করবা, আমি দেখো এখানে উত্তরগুলো দিয়েছি, A + 5 + 2, B + 4 + 3, C + 1 + 5, D + 3 + 1, E + 2 + 4, আমি সংক্ষেপে দিয়ে দিছি। এখন এতে যেটা আছে, বিতে যেটা আছে, 2তে যেটা আছে, আর সরি বি বলতেছি 5, এখানে 5, A + 5 + 2, এই নাম্বারগুলোতে যেগুলো আছে এগুলা দিয়ে তুমি প্রথমে লিখি এই সেন্টেন্সটা লিখে দিবা।
মাঝখান দিয়ে কিন্তু হাইফেন টাইফেন দিবা না, তুমি যে যোগ করবা কোনো প্লাস চিহ্ন দিবা না, কিচ্ছু দিবা না, এক সেন্টেন্সে লিখে দিবা, এক সেন্টেন্সে লিখে দিবা সাবস্টেন্সেস কল্ড অ্যাসিডস হ্যাভ এ শার্প টেস্ট known as acidity. প্রথম সেন্টেন্সটা, substances called acids have a sharp taste known as acidity. এক নম্বরের উত্তর কি হবে? substances called acids have a sharp taste known as অ্যাসিডিটি। অ্যাসিড মানে তো অম্ল, তোমরা জানো, এটা সায়েন্সের ছেলেমেয়েরা আরও বেশি জানে। তাহলে বিভিন্ন পদার্থের মধ্যে অনেক বেশি থাকে, কি থাকে? অম্ল থাকে। এটা আমরা টেস্ট, TASTE, এটার উচ্চারণ টেস্ট, টয় কাটতে রস্বই দন্ত্যস টসনযুক্ত, এটা টেস্ট হবে, টেস্ট হবে না। TEST, টেস্ট, টেস্ট এক্সাম, নির্বাচনী পরীক্ষা। আমি টেস্ট করে দেখলাম, তাকে একটু বাজাই দেখলাম অনেকে বলে, অর্থাৎ তাকে দু চারটা সেন্টেন্স জিজ্ঞাসা করে জানে নিল যে তার জ্ঞানের পরিধি কেমন, সেটা হলো যে টেস্ট। পরীক্ষা নিরীক্ষা করা, একজনকে যাচাই করা, ওটা টেস্ট। কিন্তু এটা হলো টেস্ট, TASTE। এটাকে তোমরা কোনো দিন টেস্ট বলবা না। খুব টেস্ট হয়েছে, এই মাংস রান্না করছে, কেমন হয়েছে? তোমার আম্মু জিজ্ঞাসা করলো, আম্মু খুব টেস্ট হয়েছে। কখনো টেস্ট বলবা না, কি বলবা? টেস্ট, টেস্ট, টেস্ট না, টেস্ট। তাহলে এটা এইভাবে প্রথমে লিখতে হবে তোমাকে। এইভাবে লেখার পরে যদি তুমি সেন্টেন্স নাও লিখতে পারো, ইউ উইল গেট মার্কস, ফুল মার্কস। বোর্ড পরীক্ষা কিন্তু তোমাকে ফুল মার্কস দিবে। এই A+5+2 B+4+3 আমি যেভাবে লিখে দিয়েছি, এটা লেখার কারণ হলে এইবার লিখতে তোমার সুবিধা হবে। প্রথমে তুমি এটা লিখে ফেলবা, তারপরে ফার্স্টটা সেন্টেন্স লিখে দিবে। তারপরে আসো এখানে তারপরের নাম্বার হলো 7, যেটা রিঅ্যারেঞ্জ হলো 7 নাম্বার। 7 নাম্বার হলো রিঅ্যারেঞ্জ। হলো 7 নাম্বার। ওই যে বললাম, আমি প্রশ্ন বোঝানোর সময় বলছিলাম যে উল্টাপাল্টা থাকবে, উল্টাপাল্টা থাকলে আমাদেরকে সেগুলো সাজাই লিখতে হবে। যেমন আমি এখানে এটা সাজাই লিখছি, একটা প্যাসেজ হয়ে যেতে হবে। প্যাসেজ হয়ে না গেলে তাহলে তোমার এটা হবে না। তারপরে প্রথমে আসছে F, তারপরে C, তারপরে G, তারপরে A, তারপরে D, তারপরে H, তারপরে B, তারপরে E। এটা আমি ফরি, অর্থটা বুঝলাম, অর্থটা বুঝি, তারপরে এটাকে সাজাইলাম। তারপরে সাজানোর মধ্যে উত্তর লেখা আছে, সাজানোর মধ্যে উত্তর এটা আমি সংক্ষেপে নিচে লিখে দিছি তোমার পেজে। ঢাকা বোর্ড দিবার কারণ হলো যে তোমরা এটা পারবা। উইলিয়াম সোমারসেট মম, দেখো আমি উত্তর বলতেছি যে F প্রথম আসছে, যে উইলিয়াম সোমারসেট মম ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার্স অফ মডার্ন টাইম। আধুনিক যুগে উইলিয়াম সোমারসেট মম একজন রাইটারের নাম, কবির নাম, লেখকের নাম। উনি একজন বিখ্যাত, অর্থাৎ বিখ্যাত লেখক যারা আছে তাদের মধ্যে উনি একজন, সোমারসেট মম। তারপর হি ওয়াজ বর্ন ইন প্যারিস ইন 1874। উনি 1874 সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। তাইলে এখানে এরপরে পরে সিটাই আসবে, তিনি কোথায় জন্মগ্রহণ করছিলেন, তিনি কে ছিলেন এবং কোথায় জন্মগ্রহণ করলেন। তারপরে ডেসপাইট বিইং এ ডক্টর, ডাক্তার হওয়া সত্ত্বেও হি গেভ আপ মেডিসিন ফর লিটারেচার অফ হ্যাভিং নো চার্ম। উনি মেডিসিনের লিটারেচারে, মেডিসিনের সাহিত্যে উনি আনন্দ খুঁজে পান নাই। যে যেখানে পায় আর কি। যেমন হুমায়ুন আহমদ সায়েন্সের মানুষ, অনেক উপন্যাস লিখছে। হুমায়ুন আহমদের ভাই জাফর ইকবাল, উনি অনেক উপন্যাস লিখছে। ওনারা দুই ভাই কিন্তু সায়েন্সের মানুষ, কিন্তু সায়েন্স নিয়ে ওনারা গবেষণা না করে বিভিন্ন রকমের উপন্যাস লিখছে, নাটক লিখছে, সিনেমা করছে। হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন লিটারেচার বাই রাইটিং লিজা অফ ল্যাম্বেথ, এ রিয়েলিস্টিক স্টাডি অন দ্য লাইফ অফ লো নেইবারহুড ইন লন্ডন। লন্ডনের যারা তোমার নিচ স্তরের প্রতিবেশী ছিল, তাদের জীবন ব্যবস্থাকে দেখে ওইটাকে অনুধাবন করে ওই ফিলিংস থেকে উনি এমন একটা
স্টোরি লিখলেন, এমন একটা বই লিখলেন, হ্যাঁ, যেটার নাম দিয়েছেন লিজা অফ ল্যাম্বেথ। লিজা একজনের নাম, ওই নাম দিয়ে একটা বই লিখলেন। ওই বইটা লেখার পরে এটা একদম সারা জাগানো বই, এবং সবাই যখন পড়লো মার্কেটে, অনেকে পড়ি, একজন আরেকজনকে বলছে, আরেকজনকে বলছে, আরেকজনকে বলছে। এইভাবে উনি তারপরে মানুষের সামনে আসছেন। হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন লিটারেচার, অর্থাৎ প্রথম বই দিয়ে উনি বাজিমাত করে ফেলছেন। তাহলে তুমি স্টেপটা দেখো মিলতেছে কিনা। দিস ব্রড ফর হিম এ গুড নেম, এটা তার খ্যাতি অর্জন করতে পারছে, সে যশ অর্জন করতে পারছে, যশ খ্যাতি যেটাকে আমরা বলি, অর্থাৎ সুনাম অর্জন করতে পারছে। উনি যে একজন ভালো রাইটার, ভালো লেখেন, এই পরিচিতিটা পেয়ে গেছেন। দেন হি টুক টু রাইটিং প্লেস, তারপরে তিনি আরও নাটক লিখলেন, গল্প লিখলেন, কবিতা লিখলেন। সাম অফ হিজ ওয়েল নোন প্লেস আর মিসেস কার্ডিলাক, লেডি ফ্রেডরিক অ্যান্ড সো অন, এই দুইটার নাম দিছে আর কি। এরকমভাবে উনি অনেকগুলো লিখছে। এখন যখন উনি মানুষের সামনে আসি গেছেন যে উনি একজন ভালো রাইটার হিসেবে পরিচিতি লাভ করে ফেলছেন, এখন যেটা লেখেন সেটাই মার্কেটে খাবে। যেমন হুমায়ুন আহমেদের বইয়ের জন্য একসময় মানুষ ভীষণ পাগল ছিল, এখন উনি মারা যাওয়ার পরে আর নতুন লেখাও আসতেছে না, পুরানগুলো তো মানুষ পড়ে ফেলছে। অনেক মানুষ আছে যে ওনার প্রত্যেকটা বই পড়ে ফেলছে, অনেক মানুষ আছে অর্ধেক পড়ছে, 3 ভাগ 2 ভাগ পড়ছে, আর যারা পড়ে নেয় তারা এখনও পড়তেছে, আর যারা পড়ছে তো তারা পড়ছে। তাহলে এখন এই উইলিয়াম সমারসেট মমের অবস্থাও তাই। তাহলে সাম অফ হিজ ওয়েল নোন প্লেস, এটা তো বললাম। হি রোড এ ফিউ আদার নোভেলস টু, সে উপন্যাসও লিখছে। তাইলে শুধু গল্প, কবিতা, নাটক, উপন্যাস, হ্যাঁ, উনি নাটক, উপন্যাস, গল্প, কবিতা সব কিছু লিখছে সমারসেট মম। তাহলে উনি একজন বিখ্যাত রাইটার কিন্তু সমারসেট মম হিসাবে। উনি দেখো মেডিসিনের দিকে চিন্তা না করি উনি এদিকে আসছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ গিভেন ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য কোশ্চেন অফ ঢাকা বোর্ড 2018 ইংলিশ ফার্স্ট পেপার। ক্লাস 10-এর ছেলেমেয়েরা বা 9-এর ছেলেমেয়েরা তোমরা যাতে এটা সহজভাবে পাও। এখন 9-এর ছেলেমেয়েরা আবার এটা ভাবিও না, তোমাদের যে 2 নম্বর প্যাসেজটা আসবে না, 3 নম্বর প্যাসেজটা আসবে না, তুমি কেমনে জানো? 2 নম্বর প্যাসেজটা তোমার আসতে পারে, 3 নম্বর প্যাসেজটা আসতে পারে, রিয়ারেন্স যেটা আসতে পারে, যেটা ইনফরমেশন ট্রান্সফার বললাম সেটা তোমার আসতে পারে। 2 নম্বর প্যাসেজ যে শূন্যস্থান যেটা, এটা তোমার আসতে পারে। কেন আসতে পারে? এগুলা কিন্তু সিলেবাস থেকে আসে না। 2 নম্বর এবং 3 নম্বর সিলেবাস থেকে আসে না, 1 নম্বরটা সিলেবাস থেকে আসে। 9-এর স্টুডেন্ট যারা আসো তাদের হয়তো বা 1 নম্বরের ঘটনাটা সম্পর্কে তুমি জানলা, তুমি কিভাবে প্যাট্রিয়ট হইবা, কিভাবে দেশপ্রেমিক হইবা, সমাজপ্রেমিক হইবা, মানুষপ্রেমিক হইবা, রুটকে ভালোবাসবা, পরিবারকে ভালোবাসবা, তোমার পরিবারের লোকজনকে ভালোবাসবা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। ওরা 3 ভাই কিভাবে নিজেকে কাজে লাগাইলো এবং রুটকে ভালোবাসলো, ওই উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছে। তাহলে এটা থেকে তো তোমরা একটা মরাল শিক্ষা পাইলা, নৈতিক শিক্ষা পাইলা, হ্যাঁ, আধুনিক শিক্ষা পাইলা, যে শিক্ষাটা এই যুগের ছেলে মেয়েদের জন্য খুব প্রয়োজন। কারণ ছেলেমেয়েরা মনে করে শুধু চাকরিই খুঁজবো ডিগ্রি অর্জন করার পরে, চাকরি খুঁজতে হবে তা না। চাকরি খোঁজা ছাড়াও তুমি মানুষের, সমাজের, দেশের উপকারে আসতে পারো, কাজে আসতে পারো, টাকা উপার্জন করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।